প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। মেজর ডালিম আসলেন এবং ইতিহাস সৃষ্টি করলেন। তিনি যে আসবেন এই বিষয়টা আগেই ঘোষণা দেওয়া ছিল এবং আমি আমার পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে তিনি আসবেন। ইলিয়াস হোসেনের চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিবেন এবং আসলেন। 8.5 লাখ মানুষ একত্রে তাকে লাইভ দেখেছে। বিভিন্ন সময় ওঠানামা করেছে, সর্বোচ্চ 8.5 লাখ মানুষ তাকে একসাথে লাইভ দেখেছে। বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটেনি। তাকে শোনার জন্য তিনি অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। যেসব প্রশ্ন মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছিল সেসব প্রশ্নের জবাব দিয়েছেন। কিভাবে বাংলাদেশ ভারতের পকেটে চলে যাচ্ছিল, ভারতের পেটে চলে যাচ্ছিল, ভারত কিভাবে বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামটাকে নিজেদের করে নিয়েছে সেই বিষয়টা তিনি স্পষ্ট ভাষায় বর্ণনা করছেন। যখন 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী জেনারেল নিয়াজি যখন আত্মসমর্পণ করেন তার দলবল সহ, তখন বাংলাদেশের যে সেনাবাহিনী ছিল, বাংলাদেশের যিনি সর্বাধিনায়ক ছিলেন আতাউল গনি ওসমানী, তাকে ঢাকায় আসতে দেওয়া হয়নি। শুধু তাকেই না, বাংলাদেশের কোনো শীর্ষস্থানীয় অফিসারকে ঢাকায় ঢুকতে দেওয়া হয়নি, সেনাবাহিনীকেও ঢুকতে দেওয়া হয়নি। ভারতের হাতে এই আত্মসমর্পণ করা এটাও একটা কৌশল, যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা আমাদের। এবং শেষমেশ ভারতীয় সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে থেকেই গিয়েছিল। তারা বাংলাদেশকে কিন্তু দখল করে নিয়েই গিয়েছিল। শুধুমাত্র আন্তর্জাতিক মহলের চাপের কারণে তারা এখান থেকে সরতে বাধ্য হয়েছিল শেষ পর্যন্ত। তাহলে এরা আমাদের কেমন বন্ধু ছিল সেটা খুব ভালোভাবেই স্পষ্ট। যখন শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশ স্বাধীন হলো, তিনি দেশে ফিরবেন, তাকে বলা হলো, ইন্দিরা গান্ধী বললেন যে তিনি যাতে লন্ডন হয়ে ভারত হয়ে তারপরে তিনি বললেন যে ভারত হয়ে তিনি যেন বাংলাদেশে যান। এবং সেই কথা মতো আমাদের শেখ মুজিবুর রহমান তিনি ভারত হয়েই বাংলাদেশে আসছিলেন। যখন তিনি বাংলাদেশে আসছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, বিবিসির সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তিনি প্রথমে প্রশ্ন করেছেন যে আসলেই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে, নাকি আমাকে নিয়ে গিয়ে অন্য কোথাও কোনো একটা ঘটনা বা আমাকে শেষ করার পরিকল্পনা চলছে। তখন সেই বিবিসির সাংবাদিক বলছিলেন যে না, স্বাধীন হয়েছে, তবে আপনি বাংলাদেশে না গিয়ে আপনি কেন ভারতে যাচ্ছেন সেটাই প্রশ্ন। এইটা আমি বলতে পারবো না কেন আপনি সেখানে যাচ্ছেন। তো ওই যে মন্ত্র দিয়েছে সেখান থেকে, সেই মন্ত্র অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করা হচ্ছিল। ভারতের একটা নীতির ভিত্তিতে তারা যেভাবে চাচ্ছিল সেইভাবেই বাংলাদেশ পরিচালিত হচ্ছিল। জাস্ট শেখ মুজিব ছিল একটা, ওদের যেমন প্রাদেশিক সরকারের যিনি প্রধান থাকেন ঠিক সেই রকম। এই ঘটনাগুলো, মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, এই যে কথাটা, এটাও তো বিতর্কিত কথা। যেমনটা দেখেন, যখন এই শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি আর্মিরা ছেড়ে দিল, তিনি যখন দেশে ফিরছিলেন তখন তিনি বললেন যে আচ্ছা, দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু এখন তো সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করবে, নানা মহল থেকে প্রশ্ন করবে যে কি রকম কি ক্ষয়ক্ষতি হয়েছে, সব বিষয় তো জিজ্ঞেস করবে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে না? তাহলে কি বলো তো, কি ক্ষয়ক্ষতি হয়েছে? তখন তাকে বলা হলো যে 3 লাখের মতো মানুষ মারা গেছে। এখন তিনি সেই 3 লাখকে 3 মিলিয়ন বলে ফেললেন। এবং এই যে কথাটা তিনি বলছেন, বিবিসির যিনি সে সময়কার প্রধান ছিলেন, তখন তিনি এই মন্তব্য করেছেন যে সে যে ইংরেজিতে এত দুর্বল এইটা তো জানতাম না। এই হচ্ছে অবস্থা। সেটা ভুলক্রমে হোক, যে কারণেই হোক, তার না জানার কারণে হোক, যে কারণেই হোক,
3,03,000,000 হয়ে গেছে। এইভাবে আপনি একটা জিনিস স্পষ্ট হবে আপনার কাছে, আধুনিক সময়, এখনকার এই বর্তমান সময় যে যুদ্ধগুলো হচ্ছে তার মধ্যে যদি আপনি গাজার যুদ্ধটাকে একটু সামনে নিয়ে আসেন, দেখেন তো সেইখানে গত এক বছরের অধিক সময় 458 দিন অতিবাহিত হয়েছে, সেখানে যেই ধরনের মানুষকে নির্বিচারে শেষ করা হচ্ছে, এইটা বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধ সেখানে এই ধরনের ঘটনা ঘটেনি। যেমন সেখানে 500 পাউন্ডের 2000 পাউন্ডের বম প্রতিনিয়ত ফেলা হচ্ছে, সেখানে F-35 F-16 মতো হাইলি পাওয়ারফুল ফাইটার জেট সেখানে প্রতিনিয়ত হামলা চালায়। পাকিস্তানের কাছে কি সেইগুলো ছিল রকম? এইগুলো করতে পেরেছে পাকিস্তান? করেছে। তবে হ্যাঁ, ওই যে 3 লক্ষ এইটা বিশ্বাসযোগ্য, কিন্তু 30 লক্ষ এই হিসেবটা, যেমন দেখেন গাজায় এখনো পর্যন্ত বলা হচ্ছে 2.5 লাখ সর্বোচ্চ হতে পারে, যা ধারণা করা হচ্ছে 2 থেকে 2.5 লাখ মানুষ। তাও তো অনেক সময়, বাংলাদেশের যুদ্ধ ছিল 9 মাসের, এটা তো প্রায় 1.5 বছর হয়ে গেল। তো এই যে সময়, মানে সময়েরও তো এখানে একটা ব্যাপার স্যাপার আছে, এবং হামলার যে ধরন, সেই ধরন তো এখনকারটা অনেক বেশি শক্তিশালী। সে অনুযায়ী কী ক্ষয়ক্ষতি সেখানে হচ্ছে আর আমাদের কতটা হতে পারে। দেখেন, বাংলাদেশে যুদ্ধ করা, বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশ পরিস্থিতিতে যুদ্ধ করা এতটা সহজ না। পাকিস্তানের বাপ আসলেও বাংলাদেশে যুদ্ধ করা এত সহজ না। এখানে বাংলাদেশের যে নদী নালা খাল বিল যে হারে, এখানে যুদ্ধ করা অনেক কঠিন, অনেক প্রতিকূল পরিবেশ যুদ্ধের জন্য। সুতরাং এইখানে অনেক কিছু ঘটানো, হ্যাঁ, যেগুলো ঘটেছে শহর কেন্দ্রিক যেসব জায়গাতে ঘটেছে, আমাদের এলাকায় তো তেমন ক্ষয়ক্ষতি যুদ্ধে হয়নি। কোনো মানুষ, সেসময় খুব কম সংখ্যক ঘটনা ঘটেছে যারা মারা গিয়েছে। তো এইগুলো হয় কেন? ওই যেগুলো হয়েছে সেগুলো হয়েছে শহর কেন্দ্রিক যেসব জায়গাতে ওরা প্রবেশ করতে পেরেছে খুব সহজে, সেই কারণে সেই সব জায়গাতে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। এরপরে তিনি আরও জবাব দিয়েছেন যে স্বাধীনতার ঘোষক কে? এখন স্বাধীনতার ঘোষক নিয়ে বিএনপি বলে জিয়া ঘোষক, ওদিকে আওয়ামী লীগ বলে বঙ্গবন্ধুই ঘোষক। বঙ্গবন্ধুর ঘোষণার মাধ্যমেই তিনি এই বিষয়টাও স্পষ্ট করেছেন, একেবারে যা কেউ করেনি এর আগে। তিনি বলছেন যে জিয়াউর রহমান প্রথমে তার নিজের নামে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেইটা ভারতের পছন্দ হয়নি। ভারত চাপ দেয় তাকে, পরবর্তীতে তিনি তার এই বক্তব্য পরিবর্তন করেন, বলেন যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এটা পাঠ করছি। এইটা ভারতের চাপের কারণে হয়েছিল। তো ঘোষণাটা প্রথমে জিয়া তার নিজের নামেই দিয়েছিলেন, এবং এরপর থেকেই মেজর জিয়াকে ভারত পছন্দ করছিল না, ভারত তাকে মেনে নিতে পারছিল না। এই ঘটনার পর থেকেই তাকে অন্যরকম দৃষ্টিতে দেখা শুরু করে ভারত। এরপরে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে যে শেষ করা হয়েছে, সেই ঘটনায় কারা জড়িত, এই ঘটনার স্পষ্ট জবাব তিনি দিয়েছেন, বলেছেন যে এই ঘটনার সাথে ভারত জড়িত। এটার জন্য বিজ্ঞানী হওয়া লাগবে না, এটার জন্য গবেষণার প্রয়োজন নেই, এটা স্পষ্ট বিষয়, এটা ভারত এই ঘটনা ঘটিয়েছে। তো এই যে ঘটনাগুলো, তিনি আরও প্রশ্নের জবাব দিয়েছেন, বলছেন ইলিয়াস হোসেন তাকে প্রশ্ন করেছেন যে আচ্ছা বলেন তাহলে এই শেখ হাসিনা বেশি বড় স্বৈরাচার নাকি তার বাবা বড় স্বৈরাচার ছিল? তিনি বলছেন যে তুলনামূলকভাবে শেখ হাসিনাই বড় স্বৈরাচার, অনেক অনেক গুণ বেশি। এখন শেখ মুজিবুর রহমান যে
কাজটা তিনি করেছেন, তিনি এটার বীজ বপন করেছেন এবং তার মেয়ে এটা বাস্তবায়ন করেছেন। তো এইসব অনেক বিতর্কিত প্রশ্ন, যেগুলো অনেকগুলো মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছিল, এরকম অনেক প্রশ্নের জবাব তিনি দিয়েছেন। বঙ্গবন্ধু দেশে ফিরে এসে তিনি তাজউদ্দিনকে বললেন যে তুমি সরে যাও, পদ থেকে সরে যাও, আজকে থেকে আমি দেশের প্রধান। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তিনি একেবারে স্পষ্ট ভাষায়, মানে যেগুলো মানুষের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কি হচ্ছে, কি হলো। দেখেন, মেজর ডালিম ছিল বঙ্গবন্ধুর একেবারে কাছের মানুষ, ঘরে তার আসা যাওয়া ছিল সব সময়, যে কোনো সময় তিনি তার ঘরে প্রবেশ করতে পারতেন। এগুলোই তিনি বলেছেন যে আমি যে কোনো সময় যেতে পারতাম, আমার কোনো পারমিশন টারমিশন কিছু লাগতো না। সেই মানুষ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে তার এই করে, এবং এই ঘুরে দাঁড়ার পিছনেও তিনি বেশ কয়েকটা ঘটনা বলেছেন। তাকে চাকরিচ্যুত করা হচ্ছে একটা ঘটনার প্রেক্ষিতে, দোষ তার ছিল না কিন্তু তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। তো এই যে ঘটনা, এইগুলোর কারণে ক্ষুব্ধ হয়েছিল সেনাবাহিনী তখনকার সময়, এবং সেই সময় 15ই আগস্ট ঘটনার পরে সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, আনন্দ মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে। প্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।